হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। কোনো অ্যাটম বা আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী হয় বা কীভাবে লেখা হয় এই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো কোনো পরমাণুর বা আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস জানার জন্য কতকগুলি প্রিন্সিপাল বা নীতি জানতে হবে। তো প্রথমেই যেটা জানতে হবে তা হলো আফবাউ প্রিন্সিপাল বা আফবাউ নীতি। এই নীতির সাহায্যে আমরা দেখব যে উপভোগে ইলেকট্রনগুলি কিভাবে বিন্যাস হয় বা উপভোগে ইলেকট্রনগুলি কিভাবে ফিল আপ বা ভর্তি হয়। তাহলে দেখা যাক যে আফবাউ প্রিন্সিপাল বা নীতিটা কী। আফবাউ নীতিটি হলো বা প্রিন্সিপালটি হলো শুধুমাত্র উপভোগে ইলেকট্রনগুলি কিভাবে ভর্তি হবে বা ফিল আপ হবে এই সম্বন্ধে বলা হয়েছে। তাহলে দেখো নীতিটা, ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপভোগে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন উপভোগে ইলেকট্রন প্রবেশ করবে। এগুলোর অর্থ হলো যে উপভোগের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে ভর্তি হবে, তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি সম্পন্ন উপভোগগুলিতে ইলেকট্রন ভর্তি হবে। সহজ করে বলা যায় যে ইলেকট্রনগুলো প্রথমে লোয়েস্ট এনার্জি সম্পন্ন উপভোগে ইলেকট্রন ভর্তি হয়ে হাইয়েস্ট এনার্জি সম্পন্ন উপভোগে ইলেকট্রন ভর্তি হবে। তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় যে উপভোগের শক্তি, এখানে উপভোগের শক্তি নির্ধারণ করতে হবে। উপভোগের শক্তি নির্ধারণ করে তারপরে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো উপভোগের শক্তি আমরা কিভাবে ক্যালকুলেট করব? কারণ উপভোগের শক্তি ক্যালকুলেট করতে পারলে তবেই ইলেকট্রনগুলি ভর্তি করতে পারবো। দেখো, উপভোগের শক্তি আমরা কিভাবে ক্যালকুলেশন করা যায়। উপভোগের শক্তি ক্যালকুলেশন করা যায় এন প্লাস এল রুল বা এন প্লাস এল রুলের সাহায্যে, যেখানে এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এল হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো এই রুলের সাহায্যে কিভাবে জানবো যে কোনো উপভোগের শক্তি কম না বেশি? তাহলে রুল নাম্বার 1, এন প্লাস এল এর মান যত কম হবে উপভোগের শক্তি তত কম। অর্থাৎ এন প্লাস এল মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যোগফল যত কম হবে তার উপভোগের শক্তি কিন্তু তত কম। ধরে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে 1s আর 2s, এই যে দুটো উপভোগ্য রয়েছে, এই দুটো উপভোগ্যের শক্তি কার কম কার বেশি? তাহলে দেখা যাক যে এদের এন প্লাস এল ভ্যালু কত। এন ইজ ইকাল টু 1, কারণ দেখো ফার্স্ট কক্ষে রয়েছে অর্থাৎ প্রথম সেলে রয়েছে, আর এল ইজ ইকাল টু 0 হবে, তার কারণ এস। আমরা অলরেডি জেনে গেছি যে এল এর ভ্যালু 0 হলে সেটা এস উপভোগ্য, এল এর ভ্যালু 1 হলে সেটা পি, 2 হলে ডি, 3 হলে এফ। তাহলে 1s এর ক্ষেত্রে দেখো এন সমান 1 আর এর সেটা এল ইজ ইকাল টু 0, তো এখানে যোগ করলে কত হবে? 1 আসবে। এইবার এটা দেখো এন ইজ ইকাল টু 2 আর এল ইজ ইকাল টু 0, তাহলে যোগ করলে কত আসবে? 2 আসবে। তো এবার এখানে বুঝতে হবে, দেখো যোগফলটা কার কম, 1 অ্যান্ড 2। তাহলে যেহেতু এটা কম, তাহলে এই উপভোগের শক্তি কম হবে, উপভোগের শক্তি কম। তাহলে 1s এনার্জি কম হবে, 2s এনার্জি বেশি হবে। তার মানে ইলেকট্রন প্রথমে 1s ভর্তি হবে, তারপরে ইলেকট্রনটি 2s ভর্তি হবে। আবার ধরো 2s এবং 2pর মধ্যে কোন উপভোগের শক্তি কম? তাহলে এখানে এন প্লাস এল রুলের সাহায্যে আমরা এটাকে বিচার করব। তাহলে এখানে 2 আছে, এন ইজ ইকাল টু 2, এস রয়েছে তাহলে এল এর মানটা 0। এখানে দেখো এন ইজ ইকাল টু 2, পি রয়েছে, পি থাকার জন্য এল এর মানটা 1 হয়। দেখো এখানে পি
এল এর মান 1 হয়। এইবার যোগ করে দাও, যোগ করলে এটা 2 আসবে, এটা যোগ করলে 3 আসবে। তাহলে লোয়েস্ট এখানে দেখো 2 অ্যান্ড 3, তার 2টা এখানে কম, তার মানে 2s এর এনার্জিটা কম 2p, অর্থাৎ ইলেকট্রন 2s এ প্রথমে ভর্তি হবে, তারপরে 2pতে ভর্তি হবে। আবার ধরো 4s এবং 3d, এই দুটি উপকক্ষের মধ্যে ইলেকট্রন প্রথমে কোথায় ভর্তি হবে? তাহলে দেখতে হবে লোয়েস্ট এনার্জির উপকক্ষ বা সাবসেলটা দেখতে হবে। এখানে n = 4 আর l এর মানটা 0, তার কারণ s। n = 3 আর l = 2, তার জন্য d। l2 হলে d হয়। এবার এটাকে সাম করো, এখানে 4 আসবে, এখানে 5 আসবে। তাহলে দেখো 4s এ এনার্জি কম, কারণ এটা 4 আসছে, তো 4s এ এনার্জি কম, 3d এনার্জি বেশি, অর্থাৎ 4s এর তুলনায় 3d এর শক্তি কিন্তু বেশি। তো এইভাবে আমরা যে কোনো উপকক্ষের শক্তি কিন্তু ক্যালকুলেশন করতে পারি। নেক্সট এক্সাম্পল দেখো, 3d এবং 4p, এই দুটো উপকক্ষ রয়েছে। 3d এবং 4p মধ্যে কোন উপকক্ষে ইলেকট্রন প্রথমে ভর্তি হবে? তাহলে আমাকে নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে লোয়েস্ট এনার্জি উপকক্ষ। তার জন্য আমরা n+l রুল ফলো করব। তাহলে n = 3 আর l = 2 হবে d এর জন্য, যোগ করলে আসবে 5। এখানে n = 4 আর l = 1 আসবে, কারণ p এর জন্য। p দেখো এখানে এই p l = 1 হলে p হয়, তো এবার যোগ করে দাও, যোগ করে দেখো 5। তাহলে এখানে দুটো ভ্যালু সমান, তা দুটো ভ্যালু সমান হলে কার শক্তি কম কার শক্তি বেশি হবে? তাহলে এখানে সিলেকশন করতে হবে। তাহলে নেক্সট রুল চলে আসবে বি, যে n+l এর মান যদি সমান হয়ে যায় তাহলে আমরা n এর মানটা দেখব, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার কম হবে তার শক্তি কম, অর্থাৎ রুলটা হবে n+l এর মান যদি সমান হয় তাহলে n এর মান কম, n এর মান যার কম হবে তার শক্তি কম হয়। যখন দেখব n+l এর মানটা সমান হয়ে গেছে, তাহলে আমরা দেখব n এর মানটা, অর্থাৎ n বলতে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখো এখানে দুটো মান সমান, কিন্তু n এর মানটা দেখো 3, এখানে 4, তাহলে এটা কম আছে, তাহলে l এনার্জিও কম হবে। তার মানে 3d এনার্জি কম, 4p এনার্জি বেশি, অর্থাৎ 3d এবং 4p মধ্যে ইলেকট্রন প্রথমে 3dতে ভর্তি হবে, তারপরে ইলেকট্রন 4pতে ভর্তি হবে। তাহলে n+l রুলের উপর ভিত্তি করে আমরা একটা সঠিক বিন্যাস তৈরি করতে পারি। তাহলে দেখো আমরা প্রথম যে কক্ষপথ 1s পাই, দ্বিতীয়তে আমরা 2s এবং 2p পাবো, তৃতীয় কক্ষপথে আমরা 3s 3p অ্যান্ড 3d পাবো, চতুর্থ কক্ষপথে 4s পাবো, 4p 4d পাবো এবং 4f, পঞ্চম কক্ষপথে 5s 5p 5d 5f এবং 5c, যেটার প্রয়োজন নেই, এ পর্যন্তই লিখলেই হবে। সিক্সথ যে সেলটা রয়েছে 6s 6p 6d 6f, 7s 7p 7d 7f, অর্থাৎ এটা আমাদের প্রথম যে কক্ষপথ। দেখো প্রথম যে কক্ষপথে সেখানে আমরা দেখব যে একটাই উপকক্ষ রয়েছে, সেটা 1s। দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ এখানে n = 1, এটা n = 2, এটা n = 3, এটা n = 4, কারণ দেখো এখানে 2 হলে দেখো 2s 2p। দ্বিতীয় কক্ষপথে দুটো উপকক্ষ আছে, একটা s একটা p, তিনটে উপকক্ষ আছে spd, এখানে চারটে আছে spdf, এখানে পাঁচটা রয়েছে spdfg, যেটা লেখার কোনো প্রয়োজন নেই, এখানে ছটি আছে spdfgh। তাহলে এইভাবে রয়েছে।
তো এই উপকক্ষ আমরা প্রথম থেকে প্রথম কক্ষপথ ধীরে ধীরে 7 কক্ষপথ পর্যন্ত লিখেছি। তো এদের একটা বিন্যাস তৈরি করতে হবে যেখানে আমরা ইলেকট্রন বিন্যাস তৈরি করতে পারি। তাহলে তির্যক বরাবর দেখো, তির্যক বরাবর লাইন টানো। তাহলে প্রথম 1s, আবার তির্যক করলে তারপর 2sকে টাচ করেছে, তারপরে আবার তির্যক যদি করি তাহলে 2p আর 3s, তির্যক করলে 3p তারপরে 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p 6s। অর্থাৎ এইভাবে প্রথমে যেটা টাচ করেছে তাহলে 1s এর এনার্জি লোয়েস্ট, তারপরে 2s এনার্জি লোয়েস্ট হবে, 2s এর বরাবর উপরে, অর্থাৎ উপর থেকে নিচে এলাম, নিচ থেকে উপরে গিয়ে আবার উপরে আসবো, আবার উপরে যাব, তাহলে 2p, তারপরে 3s এর পর আবার উপর থেকে স্টার্ট করো, 3p, তারপরে 4s এর পর আবার উপর থেকে স্টার্ট করো, 3d আসছে, তারপরে 4p আসছে, তারপরে দেখো 5s আসছে, 4p 5s। তাহলে এইটা হচ্ছে লোয়েস্ট এনার্জি, অর্থাৎ লোয়েস্ট এনার্জি 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s। অর্থাৎ আমরা যে n+l রুলটা আমরা করলাম সেটাকে সাজালে এরকম দাঁড়ায় যে 1s লোয়েস্ট এনার্জি, তারপরে 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s। তো ইলেকট্রন এইভাবে ভর্তি হবে, প্রথমে 1s ভর্তি হবে, তারপরে 2s, তারপরে 2p, 3s, তারপরে 3p, তারপরে 4s, 3d, 4p, 5s। এইভাবে ইলেকট্রন ভর্তি হবে। এবার দেখো আমরা যে এসে ম্যাক্সিমাম কিন্তু 2 ইলেকট্রন থাকতে পারে, আর পি এ ম্যাক্সিমাম 6 ইলেকট্রন থাকতে পারে, ডি এ ম্যাক্সিমাম 10 ইলেকট্রন, আর এফ এ ম্যাক্সিমাম 14 ইলেকট্রন থাকতে পারে। কারণ এসে একটাই কক্ষক রয়েছে, পি এ 3টে কক্ষক, 3টে কক্ষ থাকলে প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকে, মোট 6 হয়ে যায়। ডি এ 5টা কক্ষক থাকে, 5টা কক্ষকে প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন, তার মানে 10 হবে। আর এফ এ 7টা কক্ষ থাকে, অর্থাৎ 7 কক্ষকে প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকলে 14 ইলেকট্রন আসবে। অর্থাৎ কোনো উপকক্ষে ইলেকট্রন সম্পূর্ণভাবে ভর্তি হওয়ার পর পরবর্তী উপকক্ষে ইলেকট্রন কিন্তু ভর্তি হবে। যেমন এটি এক্সাম্পল দিই আমরা, যে ক্লোরিনের ক্ষেত্রে জেড ইজ ইকাল টু অ্যাটমিক নাম্বার 17, অর্থাৎ ইলেকট্রন এখানে 17 আছে, 17টি। তাহলে এই বিন্যাসটা কী হবে? তাহলে প্রথমে আমরা প্রথম দিকে আমরা করব, প্রথমে এই ছকটা তৈরি করে ফেলবে, 1s, 2s, 2p, তারপরে 3s, 3p, 3d, তারপরে 4s, 4p, 4d, 4f। তাহলে 1s ফিল আপ করো, তারপরে 2s, 2p, 3s, 3p, 4s, এরকম তির্যক বরাবর লাইনগুলো আসবে। 4d, তাহলে এখানে 5s লিখতাম। তাহলে দেখো এখানে 17টা ইলেকট্রন রয়েছে, তাহলে প্রথমে 1s ফিল আপ করবো, তাহলে 1s 2, কারণ ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকে, এই যে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, তাহলে 2 হয়ে গেল। এবার দেখো 2s ফিল আপ করতে হবে, 2s 2, তারপরে আবার 2p, দেখো 1s এর পর 2s, 2s এর পর 2p, 2p 6, তাহলে মোট ইলেকট্রন হলো 10টা, এখনও 7টা আছে। 2p পর 3s 12টা হলো, তাহলে এখনও রয়েছে 5টা, তো 3s ফিল আপ কর, এই 3p আসবে, 3p 5 হবে, কারণ এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন 6 এর পর যদি আর ইলেকট্রন থাকতো তাহলে 3 পর 4s আসতো, তাহলে এখানে 3p 5। তাহলে ক্লোরিনের যে অ্যাটমটা রয়েছে ইলেকট্রন কনফিগারেশন এরকম হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p 5। ধরো ম্যাঙ্গানিজ Mn, Mn এর ক্ষেত্রে Z ইজ ইকাল টু 25। তাহলে এইরকম একটা বিন্যাস করে নিবে, করে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তাহলে প্রথম 1s2, এই 1s ফিল আপ করলাম, তাহলে 2s, 2s2, 2s এর পর 2p, 2p 6 হবে, তারপরে 3s2, তারপর 3p 6। দেখা যাক কতগুলো ইলেকট্রন হয়েছে, 2, 4, 10, 12 আর 6 হলো 18টা, তখন 25টা যেতে হবে। তাহলে 3p পর 4s, 18, 2 20 হয়ে গেল, 20 ইলেকট্রন হয়ে গেল। এবার 4s এর পর ফিল আপ হবে 3d, তাহলে আর 5টা ইলেকট্রন আছে, তাহলে 5 হবে।
কারণ ডি এ ম্যাক্সিমাম 10 ইলেকট্রন ধরে, 5টা ইলেকট্রন পড়ে আছে, তাহলে বাকি ইলেকট্রনটা ডিতেই থেকে যাবে। তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন হলো এটা। যেমন ধরো আর্সেনিক AS Z is equal to 33, তাহলে 33 ইলেকট্রন আমাদের ভর্তি করতে হবে। তাহলে আমি বিন্যাসটা প্রথমে রাফে কাজ করে নিই। 1s 2s 2p, তারপরে নিচে লিখব 3s 3p এবং 3d, তারপরে লিখব 4s 4p 4d এবং 4f, তারপরে লিখব 5s 5p 5d 5f। তাহলে 33 ইলেকট্রন ভর্তি করতে হবে। তাহলে আমি লাইনটা নিই, এই লাইন, এরকম লাইন আসবে, এটা 6s আসবে, রাইট। তাহলে 33 প্রথমে 1s ফিল আপ করি, 1s2, তারপরে 2s2, তারপরে 2p 6, এটা গেলাম, এখানে গেলাম, 2p 6 পর 3s আছে, তারপরে উপর দিকে 3p পর 4s2, তাহলে 4s2 হলে 20 হয়ে যায়। তখন 2 4 6 10 12 18 20, তাহলে এখানে 20 হয়ে যায়, 4s2 20। তা ডি এ হচ্ছে 10টা থাকবে, তাহলে 30 হয়ে গেল, আর 3টে আছে, তাহলে ডি পূর্ণ হয়ে বাকি যে ইলেকট্রনটা রয়েছে সেটা 4p3 হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা উপভোগ্য ইলেকট্রন ভর্তি হওয়ার পরে পরবর্তী উপভোগ্য ইলেকট্রনগুলি কিন্তু চলে আসবে। তাহলে আর্সেনিক ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 4p3, রাইট। তারপরে ধরো টিন এসএন, টিনের ক্ষেত্রে Z is equal to 50, অর্থাৎ 50টা ইলেকট্রন রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে। তাহলে দেখো আমরা ফিল আপ করবো কী করে, এই রুলের সাহায্যে ফিল আপ করবো। তাহলে দেখো আমরা 50টা আছে, প্রথম আমি এই পর্যন্ত করলে 30টা হয়ে যাচ্ছে, তাহলে এটা করে নিই। 1s2 2s2 2p6 3s2, তারপরে 3p6 হবে, 4s2 3d 10, 30টা হয়েছে। 3d মানে এখানে পৌঁছে গেছি। তারপরে 4p ফিল আপ করবো, তারপরে 5s আবার 4d, রাইট। তাহলে 4pতে 6 দেবো, তারপরে 5s-এ 2 দেবো, তারপরে আবার 4dতে দেখো 5s ফিল আপ হওয়ার পর 4d যাবে, তো 4dতে আবার 10 দেবো। তাহলে দেখে নিই কোটা হয়েছে, তো 30 ছিল 36 38, আর ডিতে 10 হলে 48। ডি এর পরে এখানে 5p আছে, তাহলে 5p আর 2টি ইলেকট্রন 2, তাহলে 50 হয়ে গেল। তাহলে টিনের ইলেকট্রন কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s2 4d 10 আর 5p2। এইটা হলো এখানে ইলেকট্রন কনফিগারেশন। তো ইলেকট্রন কনফিগারেশনে কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম রয়েছে, এক্সেপশনাল কিছু কেস রয়েছে বা ব্যতিক্রম কিছু রয়েছে। যেমন ধরো ক্রোমিয়াম শিয়ার, ক্রোমিয়াম 24, তাহলে 24 আমাদের বিন্যাস করতে হবে। তাহলে আমি পাশে করে নিই 1s 2s 2p, তারপরে 3s 3p 3d 4s 4p 4d অ্যান্ড 4f। তাহলে 30 বরাবর এরকম হচ্ছে। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে 1s2 প্রথম আসবে, তারপরে 2s2 2p6 3s2 3p6 4s2, তো 4s2 ফিল আপ হয়ে গেলে 20 হয়, 20 পর 3d, তাই না। 4s ফিল আপ হওয়ার পর তারপরে কি ডি ফিল আপ হবে, তাহলে 3d 4। কিন্তু এইরকম ইলেকট্রন কনফিগারেশন রং। আসলে ইলেকট্রন কনফিগারেশন আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d 5 হয়ে যাবে, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটা রাইট। তাহলে কখন এইরকম দেখাবে, যে ব্যতিক্রম কখন দেখাবে? ব্যতিক্রম দেখাবে এইরকম, যেখানে NS2 রয়েছে আর N-1 ডি এর ক্ষেত্রে 4 আছে, বা NS2 রয়েছে N-1 ডিতে 9 হয়ে গেছে। এই রকম ইলেকট্রন কনফিগারেশনগুলো খুবই আনস্টেবল ইলেকট্রন কনফিগারেশন।
তো এই কারণে আমরা দেখব যে একটা ইলেকট্রন এস থেকে ডিতে আসবে, অর্থাৎ NS1 হবে আর N-1 D 5 হয়ে যাবে। তার কারণটা আমরা ব্যাখ্যা করব যে NS1 হয়ে যাবে, N-1 D 5 হবে। আর এখানের ক্ষেত্রে কি NS1 হবে, N-1 D 10 হবে। তো এটাকে কারণ হিসেবে ব্যাখ্যা করতে হলে আমাদের নতুন একটা কনসেপ্ট আনতে হবে, তা হলো হাফ ফিল এবং ফুল ফিল। হাফ ফিল অ্যান্ড ফুলফিল। ফুলফিল অর্থাৎ হাফ ফিল্ড এবং ফুলফিল্ড। হাফ ফিল এবং ফুলফিল্ড। হাফ ফিল এবং ফুলফিল বলতে কী বোঝায়? যে কোনো উফুকে যদি ইলেকট্রনগুলি অর্ধেক পূর্ণ থাকে তার মানে হাফ ফিল্ড, আর যদি সম্পূর্ণ পূর্ণ থাকে তার মানে ফুলফিল্ড। এইরকম ইলেকট্রন বিন্যাসগুলো খুবই সুস্থিত হয়। অর্থাৎ দেখো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে লাস্ট যদি উপভোগ্য দেখো, ক্রোমিয়ামের ক্ষেত্রে লাস্ট দুটি উপভোগ্য 4s2 এবং 3d5। তার মানে 4s একটা কক্ষ থাকে দুটো ইলেকট্রন, আর 3d4 আছে 3d4, তাহলে 1 ইলেকট্রন 2 ইলেকট্রন 3 ইলেকট্রন 4 ইলেকট্রন। তাহলে এবার দেখো 3dতে যদি আমরা একটা ইলেকট্রন নিয়ে আসি 4s থেকে 3dতে, তাহলে কি দেখবো? দেখো 4s-এ 1 ইলেকট্রন হয়ে গেল, আর 3dতে 5 ইলেকট্রন হয়ে যায়। এবার দেখো এইটা হচ্ছে 4sটা হাফ ফিল হয়ে যাচ্ছে, হাফ ফিল, আর 3dটাও হাফ ফিল। দেখো অর্ধেক পূর্ণ হয়ে গেছে, হাফ ফিল। তাহলে এখানে দুটি উপভোগ্য অর্ধেক পূর্ণ হয়ে গেছে, হাফ ফিল হয়ে গেছে। হাফ ফিল হলে এই ইলেকট্রন বিন্যাসটা স্টেবল হবে, এটা স্টেবল নয়। তো এই কারণে দেখবো যে 4s এবং 3dর মধ্যে, অর্থাৎ s এবং d এর মধ্যে, অর্থাৎ এখানে NS2 এবং N-1 D 4 আছে, তো এইরকম ইলেকট্রন বিন্যাস হবে না, হবে NS1 আর N-1 D 5। বা একই রকমভাবে NS2 আছে, N-1 D 9 আছে, এটা হবে না, হয়ে যাবে 10। 9 থেকে 10 হবে আর 4 থেকে 5 হবে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কপার, CO। কোপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী হবে? তো কোপারের ক্ষেত্রে আমরা Z = 29। এবার এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে দেখো ছোট্ট করে আমরা ডান দিকে এটা করে নিতে পারি বিন্যাসটা। 1s2, এইটা 3s 3p 3d, 4s 4p 4d অ্যান্ড 4f। তাহলে 1s তির্যক বরাবর লাইনগুলো আসবে এরকম। তাহলে প্রথমে 1s ফিল আপ হবে, 1s2, তারপরে 2s2, তারপরে দেখো এটা 2p, তারপরে 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, 4s2। তাহলে এখানে 20 হয়ে গেছে। দেখো 2 4 6 10 12 18 20। তো 4s ফিল আপ হওয়ার ডিতে ফিল আপ হবে, তাহলে 9 আছে, 3d 9। তাহলে 4s এবং d দেখো, তাহলে একটা ইলেকট্রন যদি ডিতে চলে আসে তাহলে ডি উপভোগ্যটা ফুলফিল হবে এবং এস উপভোগ্যটা হাফ ফিল হবে। তাহলে দুটোই উপভোগ্য কিন্তু স্টেবল হয়ে যাবে। তাহলে আমরা দেখব যে 4s-এ 2 ইলেকট্রন আছে আর D-এ 9 ইলেকট্রন। D 5টা কক্ষক রয়েছে, 9 ইলেকট্রন এইটা। তাহলে এইটাকে পূর্ণ করতে হলে আর একটা ইলেকট্রন প্রয়োজন। তখন কী হবে? এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে আসে। তার মানে ইলেকট্রন বিন্যাস এটা হবে না, হবে 4s1 3d 10। কারণ এই 4s1 মানে কি, একটা ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে এইটা হয়ে গেল হাফ ফিল, কারণ 1 আছে, ফুলফিল হলে 2, আর এখানে সম্পূর্ণভাবে ইলেকট্রন দ্বারা ভর্তি আছে, অর্থাৎ ফুলফিল আছে। তাহলে এটা ফুলফিল, এটা হাফ ফিল। যখন হাফ ফিল এবং ফুলফিল থাকবে কোনো উপভোগ্যয় কক্ষকগুলি, তখন সেই সমস্ত উপভোগ্যর শক্তি অনেকটা, বা সে সমস্ত উপভোগ্যের খুবই স্টেবল হয়। তো ইলেকট্রন কনফিগারেশন 4s2 3d 9 হবেই না, হবে 4s1 3d 10। এইরকম ইলেকট্রন বিন্যাস হবে। অর্থাৎ আমরা দেখব যে কোনো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি এইরকম চলে আসে NS2 N-1 D 4, তখন ইলেকট্রন কনফিগারেশন এটা আসবে। NS2 N-1
D9 তখন ইলেকট্রন কনফিগারেশন এটা আসবে, অর্থাৎ এস এবং ডি এর মধ্যে এটা হবে। এবার আসা যাক যে ক্যাটন এবং অ্যাননের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী হবে। তো ফার্স্ট হচ্ছে ক্যাটন। ক্যাটনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন কী হবে। প্রথমে আমরা বলবো যে ক্যাটনটা কিভাবে তৈরি হয়। ধরো কোনো একটা অ্যাটম, এ অ্যাটম, এখান থেকে যদি দুটো ইলেকট্রন বর্জন করে তাহলে দেখো 2 পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তাহলে ক্যাটন কীভাবে সৃষ্টি হচ্ছে না, ইলেকট্রন বর্জন করে। আর এই ইলেকট্রন বর্জিত হবে বাইরের উপকক্ষ থেকে, বাইরের উপকক্ষ থেকে। তো বাইরের উপকক্ষ কী করে বুঝবো না, হাইয়েস্ট এন এর মান, এন এর মান যার হাইয়েস্ট হবে সেটা হচ্ছে বাইরের উপকক্ষ। সেই বাইরের উপকক্ষ থেকে ইলেকট্রন বর্জন হবে। তাহলে দেখা যাক যে আয়রন 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস কী হবে। তো আয়রন 2 প্লাসে ইলেকট্রন তৈরি করতে হলে প্রথমে আয়রনের ইলেকট্রন বিন্যাস তৈরি করি। আয়রন হচ্ছে 26, তাহলে আয়রন ইলেকট্রন বিন্যাস কী হবে 26। তাহলে আমরা প্রথমে বিন্যাসটা করে নিই, 1s 2s 2p, এখানে 3s 3p অ্যান্ড 3d, 4s 4p 4d 4f। তাহলে 1s প্রথম ভর্তি হবে, তারপরে 2s 2p 3s 4p এরকম ভর্তি হবে। তাহলে 26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 4s2 হলে 20 হয়ে যায়, তাহলে আর 6 ইলেকট্রন। তাহলে 4s ভর্তি হলে এবার ডিতে ভর্তি হবে। ডিতে মোট 10টা ইলেকট্রন ধরবে, তার মধ্যে 3d তাহলে 6 হবে, এইরকম হবে। এবার এখান থেকে দুটো ইলেকট্রন বর্জন করতে হবে। প্লাস হয়ে গেছে মানে কি 2 ইলেকট্রন, দেখো এখানে a-2e লিখেছি, তার মানে দুটো ইলেকট্রন বর্জিত হচ্ছে, বর্জিত হলে প্লাস উৎপন্ন হবে, অর্থাৎ ক্যাটন উৎপন্ন হবে। তাহলে এখানে 2 প্লাস আছে, মানে দুটো ইলেকট্রন বর্জন করতে হবে। আর দুটো ইলেকট্রন বর্জন করতে হলে বাইরের উপকক্ষ থেকে, বাইরের উপকক্ষ চিনবে কী করে, হায়েস্ট এনের মানটা। তাহলে হায়েস্ট এনের মান দেখো এখানে 4 আছে, তো এটাকে সাজিয়ে নাও। প্রথমে 1গুলো লেখো, 2s2 2p6, তারপরে 3s 3p6, তারপরে 3d 6 লিখলাম অ্যান্ড 4s2। তাহলে সাজিয়ে নিলাম উপকক্ষ, প্রথম 1, তারপরে 2গুলো লিখলাম, তারপরে সব 3গুলো লিখলাম, তারপরে লাস্টে 4 আছে। তাহলে এইখানে এন এর মানটা সর্বোচ্চ, তাহলে এন এর মানটা সর্বোচ্চ মানে এটা বাইরের উপকক্ষ, এইটা বাইরের উপকক্ষ। তাহলে বাইরের উপকক্ষ থেকে ইলেকট্রন বর্জিত হবে। কোটা ইলেকট্রন বর্জিত হবে, দুটো, কারণ 2 প্লাস লেখা আছে। তাহলে লিখতে পারি যে আয়রন 2 প্লাসে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন, এই যে 2 ইলেকট্রন আছে, এই 2 ইলেকট্রন বর্জিত হলে তাহলে কি 4s0 4s0 মানে আর লিখতে হবে না, সেটা যে উপকক্ষে ইলেকট্রন 0 হয়ে যাবে সেটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এইটা হবে আয়রন 2 প্লাসে ইলেকট্রন বিন্যাস। ধরো নিকেল, Ni2 প্লাসের ইলেকট্রন বিন্যাস কী হবে। নিকেল Z=28। প্রথমে নিকেলের ইলেকট্রন কনফিগারেশন করে নেই। দেখো এখান থেকে করব, প্রথম 1s 2s, তাহলে 1s2 2s2 2p6 হবে, 3s2 3p6, তারপরে 4s2। এইটা করলে কত হয় 20 ইলেকট্রন হয়ে যায়, 4s2 মানে 20 ইলেকট্রন, আর 8টা আছে, 8টা মানে D10 থাকবে। এবার নিকেল 2 প্লাস, তাহলে এটাকে সাজিয়ে নিই। প্রথমে 1গুলো লিখি, 1 লেখা হয়ে গেল, 2s2 2p6 3s2 3p6 3d8 অ্যান্ড 4s2। তাহলে এই 4s2 হচ্ছে বাইরের উপকক্ষ। কোটা ইলেকট্রন বর্জন করতে হবে, দুটো, মানে এস থেকে দুটো ইলেকট্রন বর্জিত হয়ে যাবে। তাহলে নিকেল 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যান্ড 3d8।
এইটা হবে এখানে নিকেল 2+ ইলেকট্রন কনফিগারেশন। আরও একটা এক্সাম্পল দিই আমি, আর্সেনিক 3+। তো আর্সেনিক 3+, এইটার ইলেকট্রন বিন্যাস তৈরি করার জন্য আমাদের প্রথমে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস কী হবে? এস জেড ইজ ইকুয়াল টু 33। তাহলে জেড ইজ 33 মানে এখানে বিন্যাসটা করে নাও 1s 2s 2p 2p লেখো, এরপরে 3s 3p 3d 4s 4p 4d 4f। তো 1s এরকম হবে 30 বরাবর। তাহলে এবার ইলেকট্রন বিন্যাস তৈরি করো। 33 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 and 3d10। এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস লিখলে 30 ইলেকট্রন হয়ে যায়, আর 3টে বাকি আছে। তা 3d পর 4pতে ভর্তি হবে। দেখো 3d পর নিচের দিকে আসছে 4p, তো 4p3। এবার আমাদের আর্সেনিক 3+, মানে 3টে ইলেকট্রন বর্জিত করতে হবে। তো প্রথমে এটাকে সাজিয়ে নিই আমরা। 1s2 লিখি, 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d10, এরপরে 4s2 4p3। এইরকম ইলেকট্রন বিন্যাস হবে। এবার আর্সেনিক 3+, তো 3+ মানে বাইরের কক্ষ থেকে, তাহলে 4s এবং 4p মধ্যে বাইরে থাকবে 4p। প্রথমে s থাকে, তারপরে p, তারপরে d, তারপরে f। তাহলে দেখো এখানে n এর মানটা সমান হয়ে গেছে, 4 4 হয়ে গেছে। তাহলে বাইরের উপকক্ষ বলতে প্রথমে ভেতরে থাকে s, তারপরে p, তারপরে d, তারপরে f। তাহলে s আর p এর মধ্যে কম্পেয়ার করলে কী হবে? pটা হবে বাইরেও, তাহলে bটা হবে বাইরের উপকক্ষ। তাহলে 4p থেকে ইলেকট্রন বর্জিত হবে। কোটা হবে 3টে, তাহলে p থেকে 3টে ইলেকট্রন বর্জিত হলে 4p 0 হয়ে যাবে। ইলেকট্রন কনফিগারেশন হবে আর্সেনিক 3+-এ 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 and 4s2। এইরকম ইলেকট্রন বিন্যাস হবে। 4p থেকে ইলেকট্রন বর্জিত হলে তাহলে 4p থেকে কোনো ইলেকট্রন থাকবে না। এইভাবে আমরা ক্যাটনের ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে পারি। এবার আসা যাক যে অ্যাননের ক্ষেত্রে কি ইলেকট্রন বিন্যাস কী হবে। অ্যানের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী হবে? ধরো এক্স একটা অ্যাটম 1 ইলেকট্রন গ্রহণ করলে এক্স মাইনাস হয়ে গেল। যখন কোনো নিউট্রাল অ্যাটম বা প্রশমন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে অ্যাননে পরিণত হয়। তাহলে এখানে এক্স অ্যানন তৈরি হলো, বা এক্স একটা অ্যাটম, সেখানে 2টো ইলেকট্রন গ্রহণ করে এক্স 2- তৈরি করলো। তাহলে অ্যানন সৃষ্টি করতে হলে ইলেকট্রন গৃহীত হবে। তার এই ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে, এক্সট্রা করে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু বাইরের উপকক্ষে যোগ হবে। বাইরের উপকক্ষে যোগ হবে বাইরের উপকক্ষে ইলেকট্রনটি যোগ করতে হবে। যেমন ধরো আমরা বললাম যে Cl- ইলেকট্রন বিন্যাস কী হবে। প্রথমে আমরা Cl এর ইলেকট্রন কনফিগারেশন করে নিই। 17 করলে কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p5। সাজানো আছে 1 2 আছে 3 আছে, তাহলে 1 2 3 করে সেলগুলো সাজানো আছে। এবার Cl-, এখানে -1 আছে, -1 কোথাও অর্থ হচ্ছে একটা ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে বাইরের উপকক্ষ কোনটা? 3p। 3pতে একটা ইলেকট্রন যোগ করব, তাহলে আসবে 1s2 2s2 2p6 3s2, এখানে ইলেকট্রন যোগ করলে কত হবে? 6 হয়ে যাবে, 3p6।
তাহলে Cl মাইনাসে ইলেকট্রন কনফিগারেশন হবে এটা। যেমন ধরো N3 মাইনাস, N3 মাইনাসে ইলেকট্রন বিন্যাস কি হবে? প্রথমে নাইট্রোজেনে ইলেকট্রন বিন্যাস করে নিই। নাইট্রোজেন Z ইজ ইকাল টু 7, তাহলে 1s2 2s2 2p3 এইরকম ইলেকট্রন বিন্যাস রয়েছে। এবার নাইট্রোজেন 3 মাইনাস, তাহলে N3 মাইনাস মানে 3টে ইলেকট্রন যোগ করতে হবে। কোথায়? বাইরে উপকক্ষে। তাহলে এইটা হলো বাইরে উপকক্ষ, এখানে যোগ করলে 1s2 আসবে, 2s2, তাহলে 2p, 3টে যোগ করলে, তাহলে 3 আগে ছিল, এখন 3টে যোগ করলে কত হবে? 6 হয়ে যাবে। তাহলে N3 মাইনাসে ইলেকট্রন কনফিগারেশন হবে 1s2 2s2 2p6। এইভাবে অ্যানোনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস লেখা হয় বা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে আমরা তৈরি করব ক্যাটন, অ্যানন এবং অ্যাটমের ক্ষেত্রে। এবার আসা যাক যে উপকক্ষের মধ্যে যে কক্ষগুলো রয়েছে এই কক্ষকের ইলেকট্রন বিন্যাস কী হবে, বা কক্ষকের মধ্যে ইলেকট্রন কিভাবে ভর্তি হয় বা ফিল আপ হয়। এটা জানার জন্য আমাদের পড়তে হবে হুন্ডের সূত্র, হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হুন্ডের সূত্র অনুসারে আমরা উপকক্ষের যে কক্ষগুলি রয়েছে ওই কক্ষকের ইলেকট্রন বিন্যাস কী হবে তা এই সূত্রের সাহায্যে আমরা নির্ধারণ করব। কি বলা হয়েছে? সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে, একক মানে একা একা, ওই কক্ষগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে থাকবে। যদি আরও ইলেকট্রন থাকবে তখন কী হবে? যুগ্ম হয়ে বসবে এবং ঘূর্ণনটা বিপরীত হয়ে যাবে। রাইট? তাহলে দেখো কিভাবে হুন্ডের সূত্রের সাহায্যে আমরা কক্ষকে ইলেকট্রন বিন্যাস করব। ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস Z ইজ ইকাল টু 7, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p3। রাইট? তাহলে আমাদের কক্ষকের ইলেকট্রন বিন্যাস জানতে হবে, সেটা যেন হুন্ডের সূত্র। তাহলে 1s মানে একটা কক্ষক থাকে, দিস ইজ 1s, অ্যান্ড 2s মানে দুটি, 2s মানে একটা কক্ষক থাকবে, আর 2p মানে তিনটি কক্ষক থাকে, তিনটি কক্ষক। তাহলে 1s-এ দুটো ইলেকট্রন আছে, তাহলে 2 ইলেকট্রন বসিয়ে দিলাম। 2s-এ দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন বসিয়ে দিলাম। এখানে 2p-তে তিনটে ইলেকট্রন আছে। তো তিনটে ইলেকট্রন কিভাবে বসবে? দেখো তিনটে ইলেকট্রন কীভাবে বসবে না, আমরা হুন্ডের যে সূত্রটা রয়েছে সেই সূত্রের সাহায্যে আমরা এখানে বলবো যে সূত্রটা কি। দেখো সূত্রটা এখানে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি, অর্থাৎ কক্ষগুলির সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি প্রথমে কী করবে? এককভাবে ইলেকট্রনগুলি দখল করবে, মানে একা একা ইলেকট্রনগুলি দখল করবে, তাদের ঘূর্ণন একই দিকে থাকবে। অর্থাৎ এই যে সবগুলো কক্ষক রয়েছে সবগুলো কক্ষক হচ্ছে সমশক্তি, তিনটি কক্ষক রয়েছে, তিনটি কক্ষকই সমশক্তি অর্থাৎ সমান শক্তি। এবার যখন ইলেকট্রন ভর্তি হবে তখন প্রত্যেকটা কক্ষক ইলেকট্রন দখল করবে এবং একা একাভাবে, মানে তিনটে ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন একটা কক্ষ দখল করলো, পরের ইলেকট্রন আর একটা কক্ষ দখল করলো, পরে একটা ইলেকট্রন আর একটা কক্ষ দখল করলো, এবং তাদের ঘূর্ণনটা একই দিকে হবে। দেখো প্রত্যেকটা আমি আপওয়ার্ড করে দিয়েছি, ঘূর্ণনটা একই দিকে হবে। তো এই রকম নয় কিন্তু, মানে এই ইলেকট্রন এইখানে দেখো এখানে ভুল হয়ে গেল, এইটা হবে না, এটা রাইট। কেন হবে না? এখানে দেখো প্রত্যেকটা কক্ষকে ইলেকট্রন দখল করেছে কিন্তু এইটার ঘূর্ণন বিপরীত দিকে হয়ে গেছে, ঘূর্ণনটা কিন্তু একই দিকে হবে। আবার ধরো যে এই রকম বিন্যাস হবে না, এখানে দুটো ইলেকট্রন দখল করলো, এখানে একটা ইলেকট্রন দখল করলো, এইটাও হবে না, কারণ হুন্ডের সূত্র অনুসারে যতক্ষণ খালি থাকবে ততক্ষণ কিন্তু ইলেকট্রনগুলো একক রূপে এবং একই দিকে ঘূর্ণন হিসাবে বসবে। আবার ধরো আমি বলতে পারি ফ্লোরিন, ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন কত হবে? 9 অ্যাটমিক নাম্বার, 1s2 2s2 2p5 পাঁচটা আছে।
তাহলে 1s একটা কক্ষক, 2s এ একটা কক্ষক আছে, আর 2p তিনটি কক্ষক। তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে, এইভাবে বসবে। এবার 2p দেখো 5টা ইলেকট্রন, তাহলে 5টা ইলেকট্রন কীভাবে ফিল আপ হবে? প্রথমে একটা করে ফিল আপ করবে। এই একটা কক্ষকে একটা ইলেকট্রন, দুটো, তিনটে, এখনও দুটো ইলেকট্রন আছে। তাহলে কী হবে না, আমরা জানি যে প্রতিটা কক্ষকের মধ্যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে। তাহলে এই সমস্ত কক্ষকের মধ্যে আরও একটা করে ইলেকট্রন থাকতে পারে। এখানে 5টা ইলেকট্রন আছে, আমি 3টে ভর্তি করেছি, আর দুটো ইলেকট্রন কী হবে না এখানে ভর্তি হবে। যখন ভর্তি হবে তার স্পিনটা উল্টো দিকে হবে, অর্থাৎ বিপরীত দিকে হবে। এই স্পিনটা বিপরীত দিকে হবে, তাহলে 5টা ইলেকট্রন ভর্তি হয়ে গেল। তাহলে হুন্ডের সূত্র অনুসারে যে প্রতিটা সমশ্রুতি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন একক রূপে এবং ঘূর্ণনটা একই দিকে থাকবে, তারপরে ইলেকট্রনগুলি যুগ্ম হবে। প্রথমে একক রূপে ভর্তি হবে, তারপরে যুগ্ম হবে, আর যুগ্ম যখন হবে তখন ইলেকট্রনের স্পিনটা বিপরীত হয়ে যাবে, আগে যা ছিল তার বিপরীত হয়ে যাবে। ধরো নিয়নের ক্ষেত্রে z = 10, তার মানে 1s2, 2s2, 2p6। তাহলে আমি শুধু পিটা বলছি। দেখো পি তিনটি কক্ষক রয়েছে, 6 ইলেকট্রন, তাহলে 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন, 3 ইলেকট্রন। তাহলে 4 নম্বরটা উল্টো দিকে আসবে, 5 উল্টো দিকে, 6 উল্টো দিকে। এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো হবে। ধরো আয়রন 2+, আয়রন 2+ এর ক্ষেত্রে আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাস লিখব? আয়রন 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 অ্যান্ড 3d6। এইরকম ইলেকট্রন বিন্যাস হবে। তো এইগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণ আছে, আর এইটা পূর্ণ নেই। আমি শুধু ডিটা দেখাচ্ছি, কারণ এগুলো প্রত্যেকটা সম্পূর্ণ পূর্ণ আছে। তো ডি এর ক্ষেত্রে 5টি কক্ষক থাকে, 5টি কক্ষক, 1 2 3 4 5, 6 ইলেকট্রন আছে। তাহলে কী হবে, 5টি কক্ষকে প্রথমে একটা করে ইলেকট্রন ভর্তি হবে, 2 3 4 5। আরেকটা ইলেকট্রন পড়ে আছে, সেটা এখানে ভর্তি হবে, কিন্তু বিপরীত দিকে স্পিন, অর্থাৎ ডাউনওয়ার্ডস করে দিলাম। তাহলে আয়রন 2+ এর ক্ষেত্রে এইরকম ইলেকট্রন বিন্যাস হবে। ধরো ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজ 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস আসবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। তাহলে d5 রয়েছে। ডি উপকক্ষে 5টি কক্ষক থাকে, 5টা ইলেকট্রন রয়েছে। 5টা ইলেকট্রন প্রথমে একক রূপে অবস্থান করবে এবং তাদের ঘূর্ণন সব একই দিকেই হবে। দেখো সব আপওয়ার্ড করে দিয়েছে। তাহলে এই রকম কক্ষকে ইলেকট্রন বিন্যাস হবে। এই কক্ষকে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি জানতে পারবো? তাহলে জানতে পারবো যে কম্পাউন্ডটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। যদি আনপেয়ার ইলেকট্রন থাকে, আনপেয়ার ইলেকট্রন থাকে মানে অযুগ্ম, যেটা যুগ্ম নয়, অযুগ্ম, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড। আর যদি পেয়ার ইলেকট্রন থাকে মানে যুগ্ম, পেয়ার কত হচ্ছে যুগ্ম, তাহলে কম্পাউন্ড হবে ডায়াম্যাগনেটিক, অর্থাৎ আয়নটি বা অ্যাটমটি হবে ডায়াম্যাগনেটিক। তাহলে কোনো অ্যাটম যদি আনপেয়ার ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে ওই অ্যাটমটি বা আয়নটি হবে প্যারাম্যাগনেটিক, আর যদি পেয়ার ইলেকট্রন থাকে তা ডায়াম্যাগনেটিক। যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হচ্ছে তার ম্যাগনেটিক মোমেন্টের মান কত, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। ম্যাগনেটিক মোমেন্ট কোথাও অর্থ হচ্ছে চৌম্বক ভ্রামক, is equal to √n × n + 2।
এই সূত্রের সাহায্যে আমরা ক্যালকুলেট করব, যেখানে এনটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। ধরো আমি ক্যালকুলেশন করতে চাইছি যে এখানে ধরো তোমার বললো আয়রন 2+এ, এই যে আয়রন 2+ রয়েছে, আয়রন 2+এর ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। দেখো আয়রন 2+এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখো রয়েছে 4টে রয়েছে, 1 2 3। অযুগ্ম মানে যেটা একা একা রয়েছে, এটা যুগ্ম, আর এগুলো সব অযুগ্ম। এই 4টে অযুগ্ম, এটা হচ্ছে যুগ্ম। তাহলে যেহেতু অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে এই আয়নটি হবে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। ম্যাঙ্গানিজ দেখো, ম্যাঙ্গানিজ 2+এর ক্ষেত্রেও 5টি অযুগ্ম আছে, তো 5টি অযুগ্ম থাকলে কী হবে, তাহলে এটা হবে প্যারাম্যাগনেটিক আয়ন। তো ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, দেখো সূত্রের সাহায্যে লিখতে পারি √n × n+2 বিএম। বিএম হচ্ছে বোর ম্যাগনেটন, তাহলে সূত্রে পেলাম। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4টি, 1 2 3 4, n = 4। The magnetic moment is equal to n+2, এত বোর ম্যাগনেটন। তাহলে n এর মানটা বসিয়ে দাও, n এর মানটা বসালে কত হবে, দেখো 4 আছে, 4 + 2, তাহলে কত আসবে, 4 × 6, তার √24, এত বোর ম্যাগনেটন। একই রকমভাবে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজটা কী হবে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে প্যারাম্যাগনেটিক। তো ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, দেখো n = ওখানে 5, তাহলে সূত্রে কি আছে, n+2, √5 5 + 2, তাহলে √5 × 7 35, এত বোর ম্যাগনেটন। তাহলে আসবে √35 বোর ম্যাগনেটন। তাহলে কক্ষকের ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা ম্যাগনেটিক মোমেন্ট কত হবে এবং আয়নটা বা পরমাণুটি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এরপর জানবো আমরা পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি কি না, কোনো একটি পরমাণু যে কোনো দুটি ইলেকট্রনে 4টি কোয়ান্টাম সংখ্যা n l m s, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক এবং স্পিন, এর মান কখনোই একই হতে পারে না। অর্থাৎ দুটো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কখনো একই হবে না। তাহলে দেখো দুটো ইলেকট্রন, ধরো আমি হাইড্রোজেন, হিলিয়ামের কথা ভাবি, এই যে হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন কত হবে, 1s2, কারণ দুটো ইলেকট্রন আছে। তাহলে এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। তাহলে দেখি 4টি কোয়ান্টাম সংখ্যা কী কী, একটা n, একটা l, আর একটা m আর s। এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান দুটো ইলেকট্রনে কখনো একই হবে না। এখানে দুটো ইলেকট্রন আছে, ধরো আমি ফার্স্ট ইলেকট্রন আর সেকেন্ড ইলেকট্রন। তাহলে আমি ভাবো যে 4টি কোয়ান্টাম সংখ্যা কী কী হতে পারে। এই দুটো ইলেকট্রন প্রথম সেলের মধ্যেই রয়েছে, তাহলে দুটো ক্ষেত্রেই n এর মানটা 1। দুটো ইলেকট্রনই s উপকক্ষে রয়েছে, তাহলে এর মান কত, 0 হবে। তো l এর মান 0 হলে m এর মানটা 0 হবে। তা এখানে দেখো কীভাবে রয়েছে s উপকক্ষ, একটা ইলেকট্রন আপওয়ার্ড থাকবে, একটা ইলেকট্রন ডাউনওয়ার্ড থাকবে। কেন থাকবে, অ্যাকর্ডিং টু হোনস রুল। হোনসের সূত্র অনুসারে যখন ইলেকট্রন যুগ্ম হবে তখন কী হবে, তার ঘূর্ণনটা বিপরীত দিকে হবে, স্পিনটা বিপরীত দিকে হবে। তাহলে এই আপওয়ার্ড স্পিনের জন্য আমরা +12 লিখি, আর ডাউনওয়ার্ড স্পিনের জন্য -12। তাহলে একটা ইলেকট্রন +12 আর একটা ইলেকট্রন -12, তাহলে এই +12 আর একটা -12। তাহলে দেখো এখানে 4টি কোয়ান্টাম সংখ্যা দুটো ইলেকট্রনের মধ্যে, তো ডিফার করছে এসটা, এইটা ডিফার করছে, এটাই পার্থক্য। তাহলে দেখো 4টে কখনোই একই হলো না। তাহলে কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনে 4টি কোয়ান্টাম সংখ্যা n l m আর s এর মানটা কখনোই এক হতে পারে না। তাহলে দেখো এখানে ডিফার করছে s এর মানটা। ধরো আরেকটা, ধরো কার্বন,
কার্বনের ইলেকট্রন কনফিগারেশন আসবে 1s2, 2s2, 2p2। এই 2p2 এর মধ্যে যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেখব 1 নয়। তাহলে দেখা যাক চারটি কোয়ান্টাম সংখ্যার মানটা 1 নয়। তাহলে n, l, m আর s। তাহলে এটা ফার্স্ট ইলেকট্রন রয়েছে, এটা সেকেন্ড ইলেকট্রন। এবার দেখা যাক যে চারটি কোয়ান্টাম সংখ্যা কী কী হতে পারে। এখানে 2p রয়েছে, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে রয়েছে। তাহলে n এর মানটা এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে একই হবে। দুটো ইলেকট্রনই p উপকক্ষে রয়েছে, তাহলে p এর ক্ষেত্রে কী হবে, l এর মানটা 1 হয়। তো m এর মানটা কী হবে, তা দেখো p উপকক্ষে 3টি কক্ষক থাকে, রাইট? দুটো ইলেকট্রন কনফিগারেশন এরকম হবে। তাহলে -1, 0, +1। তাহলে এটা হচ্ছে m এর ভ্যালু। তাহলে একটা ইলেকট্রন m এর ভ্যালু হচ্ছে -1, অপর ইলেকট্রন m এর ভ্যালু হচ্ছে 0। তাহলে -1, 0 বসে দিই, এবং দুটোই স্পিন একই দিকে। তাহলে এইটাও যদি প্লাস হাফ হয় তাহলে এইটা হবে প্লাস হাফ, প্লাস হাফ, প্লাস হাফ। তাহলে দেখো এখানে m এর ভ্যালুটা অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এইটা কিন্তু ডিফার, আলাদা, বাকি সব একই। তাহলে পাউলির অপবর্জন নীতি অনুসারে দেখব যে কোনো পরমাণু দুটো ইলেকট্রনে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, অ্যাটলিস্ট যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবে। তো দুটো এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করলাম যে পাউলির অপবর্জন নীতিটা কী। এবার কিছু আমরা প্রবলেম করব বা কোশ্চেন করব। তো তিনটে আমরা রুল বা প্রিন্সিপাল শিখলাম, একটা আফবাউ, হুন্ডের সূত্র, আর হচ্ছে পাউলির অপবর্জন নীতি। আমরা কিছু প্রবলেম করবো এখানে। প্রথম যে প্রবলেমটা এখানে রয়েছে, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটি লেখো। সর্বাধিক শক্তি সম্পন্ন ইলেকট্রনটি বা শেষ কক্ষের বা বাইরের কক্ষের ইলেকট্রনটি চারটি কর্ণ সংখ্যা কী কী? তাহলে প্রথম যে প্রশ্নটা বলেছে যে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা জানি সোডিয়ামের ক্ষেত্রে 11টি ইলেকট্রন থাকে, তাহলে সোডিয়াম 11টা করতে হবে। তাহলে প্রথমে আমরা বিন্যাসটা করে নিই। এটা 1s, 2s, 2p, 3s, 3p অ্যান্ড 3d। প্রথমে 1s ফিল আপ হবে, তারপর 2s, তারপর 2p, 3s। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2, 2s2, তারপরে 2p, তারপর 3s, 2p6, 10টা হয়ে গেছে। তাহলে 3s1। সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা হবে এইটা। এইবার বলছে দ্বিতীয় প্রশ্ন যে সর্বাধিক শক্তি সম্পন্ন ইলেকট্রনটির বা শেষ কক্ষের বা বাইরের কক্ষের ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা। তো সর্বাধিক শক্তি এটাই, কারণ ইলেকট্রন প্রথমে লোয়েস্ট শক্তি সম্পন্ন উপকক্ষে ভর্তি হয়ে ধীরে ধীরে উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষে ইলেকট্রন ভর্তি হয়। তাহলে সর্বাধিক এনার্জি হচ্ছে এটা। তাহলে 3s1-এ ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কী কী হবে? তাহলে দেখো 3s1, এখানে n এর মানটা 3 হবে, আর ইলেকট্রনটা s উপকক্ষে রয়েছে তাহলে 0 হবে, রাইট? l এর মান 0 হলে m এর মানটা 0 হবে। আর এখানে দেখো s এর ক্ষেত্রে 1 ইলেকট্রন আছে, তাহলে 1 ইলেকট্রন জন্য কী হবে, আপওয়ার্ড সাইন দিয়েছি আমি, তাহলে s এর মানটা হবে প্লাস হাফ। তাহলে চারটি কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল 3, 0, 0 প্লাস হাফ। এরপরে প্রশ্ন রয়েছে যে কোনটির শক্তির মাত্রা বেশি, অর্থাৎ এখানে দুটো দেওয়া হয়েছে কোয়ান্টাম নাম্বার, এই দুটো কোয়ান্টাম নাম্বার থেকে বলতে হবে যে কোন কোয়ান্টাম নাম্বার যুক্ত উপকক্ষে শক্তিটা বেশি হবে। তো কীভাবে ক্যালকুলেশন করব, প্রথমে দেখো n প্লাস l রুলের সাহায্যে ক্যালকুলেশন করব। প্রথমে n সমান 3, l সমান 2 আছে, তাহলে দেখো এখানে n সমান 3, l সমান 2 আছে, যোগ করলে অর্থাৎ n প্লাস l ইজ ইকুয়াল টু 5 হবে।
আর দ্বিতীয়টা n সমান 4 l সমান 0, দ্বিতীয়টা n সমান 4 l সমান 0 যোগ করলে কত হবে n প্লাস l ইজ ইকাল টু 4। তাহলে আমাদের সূত্র ছিল যে n প্লাস l এর মান যত কম হবে উভয়কের শক্তি তত কম, আর n প্লাস l এর মান যত বেশি হবে উভয়কের শক্তি তত বেশি। তাহলে যেহেতু এখানে মানটা বেশি আছে তাহলে এর ক্ষেত্রে শক্তি বেশি হবে এটা তুলনায়, রাইট? তাহলে দেখো আমরা বলতে পারবো যে প্রথম 1 নম্বরটার শক্তি বেশি, এইটা কিন্তু শক্তি বেশি, শক্তি বেশি। এখানে m এর ভ্যালু কোনো কাজ করবে না, এখানে m এর ভ্যালু কোনো প্রয়োজন নেই। তারপরে একটি ধাতব আয়নের x3+ আছে, চৌম্বক ভ্রামকের মান 2^35। Bm হলে ধাতুটির পারমাণবিক সংখ্যা কত? তো এখানে 4টি অপশন দিয়ে আছে, আয়রন, স্ক্যান্ডিয়াম, ম্যাঙ্গানিজ এবং কপার। এর মধ্যে কোনটা হবে? তাহলে এটা চৌম্বক ভ্রামকের মান 2/35। তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো, এইটাকে ক্যালকুলেশন এভাবে করতে পারি যে √n+2 এটা আছে, তো এর মানটাই বলা আছে 35, তো বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই, তাহলে n+2 সমান 35। এবার n স্কোয়ার প্লাস 2n মাইনাস 35 ইজ ইকাল টু 0। এইবার এখানে n এর ভ্যালু বের করতে হবে। তো এখানে n এর মানটা ক্যালকুলেট করলে আসবে 5, রাইট? 5 আসবে, কারণ এখানে 5 বসাও, 5 + 2 7, তাহলে 7 × 5 ইজ ইকাল টু 35। তো n এর মানটা 5 হবে। তাহলে 5 হলে এখানে 5 হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, তো কোনটা হবে? রাইট অ্যান্সার আয়রন হবে, কারণ আয়রন 3+ এর ক্ষেত্রেই 5টি অযুগ্ম ইলেকট্রন আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। তাহলে আয়রন 3+, আয়রন 3+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5 হবে। তাহলে এখান থেকে শুধুমাত্র অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে, কারণ আগে যে উপকূলগুলো রয়েছে সেই উপকূলগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে। তাহলে এখানেই দেখো 5টা অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে, তাহলে আয়রন 3+ এখানে রাইট অ্যান্সার। তো ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা প্রথমে আয়রনের ইলেকট্রন বিন্যাস তৈরি করবে, তারপরে আয়রন 3+ এর ইলেকট্রন তৈরি করবে, করে তারপরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেট করবে। তারপরে প্রশ্ন রয়েছে 4 নম্বর প্রশ্নটা, কোনটি চৌম্বক ভ্রামকের মান সর্বাধিক? তো চৌম্বক ভ্রামকের মান সর্বাধিক এখানে ক্যালকুলেট করতে হবে, তার মানে 3টি ইলেকট্রন বিন্যাস তৈরি করি। আয়রন 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস আসবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6। তাহলে ডি উপকটা অসম্পূর্ণ আছে, যে উপকটা অসম্পূর্ণ থাকবে তার ক্ষেত্রে কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পেতে পারি। তাহলে 3D ক্ষেত্রে আমরা দেখব যে 5টি কক্ষক, 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে n ইজ ইকাল টু 4, অর্থাৎ 4টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তারপরে কোপার +1, কোপার +1 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 and 3d10। তাহলে এখানে সমস্ত উপকক্ষের ইলেকট্রনগুলি পূর্ণ রয়েছে। তাহলে পূর্ণ থাকলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকে না, তো n ইজ ইকাল টু 0। এবার ম্যাঙ্গানিজ Mn2+, এবার আছে কি Mn2+ রয়েছে, তাহলে Mn2+ এর ক্ষেত্রে কী হবে? Mn2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 and 3d5। তাহলে d5 রয়েছে, d5 হলে 5টা ইলেকট্রন থাকবে, আর এগুলো সমস্ত ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থা আছে, যুগ্ম অবস্থা থেকে ইলেকট্রন
অযুগ্ম ইলেকট্রন পাবো না। তাহলে n ইজ ইকাল টু 5 হবে। তাহলে n এর মানটা যত বেশি হবে, তার কারণ দেখো n+2 এটা ছিল চৌম্বক ভ্রামকের মান। চৌম্বককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, মিউ। এই মিউ ইজ ইকাল টু √n ইন্টু n+2। তার মানে n এর মান বৃদ্ধি পেলে চৌম্বক ভ্রামকের মান বৃদ্ধি পাবে। তাহলে n এর মান এখানে 5 হয়েছে, এখানে 4, এখানে 0। তাহলে 5টা এখানে হাইয়েস্ট। তাহলে 5 হচ্ছে হাইয়েস্ট, সর্বাধিক হবে Mn2+। এরপরে প্রশ্ন রয়েছে Cl পরমাণুর অযুগ্ম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা লেখো। Cl পরমাণুর অযুগ্ম ইলেকট্রন। তাহলে Cl পরমাণু প্রথমে ইলেকট্রন বিন্যাস তৈরি করে নিই। Cl যে পরমাণু রয়েছে ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2 and 3p5। 3p5 অযুগ্ম ইলেকট্রন বলেছে, তা 3p5-এ 3টি কক্ষ থাকে। ইলেকট্রন বিন্যাস কী হবে? 3টে, 4 and 5। তাহলে এর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা কত হবে? তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যা কত হবে? n এর মান 3 হবে, কারণ এই ইলেকট্রনটা 3 নম্বর সেলে রয়েছে। l এর মান 1 হবে, কারণ এই ইলেকট্রনটা p উপকক্ষে রয়েছে। m এর মান কত হবে? -1, 0, +1। তাহলে আমি +1 লিখছি। আর দেখো আপওয়ার্ড আছে, তাহলে +12। স্পিন কোয়ান্টাম নাম্বার হবে +12। তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যা n = 3, l = 1, m +1 আর s হচ্ছে +12। তাহলে এখানে যে অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেই অযুগ্ম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা এটা হবে। এবার এখানে প্রশ্ন দিয়েছে যে কোন উপকের শক্তি সর্বাধিক। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে। শক্তি সর্বাধিক বলেছে 5t এবং 6p মধ্যে শক্তি কোনটা বেশি হবে। তো শক্তি বেশির জন্য আমরা কি n+l রুল ফলো করব। 5d ক্ষেত্রে কী হবে? n = 5 আর l = 2। তো যোগ করে দিই 7 আসবে। আর 6p, তাহলে n = 6 আর l = 1, তাহলে 7 হবে। দুটো মান সমান। যখনই দুটো মান সমান হয়ে যাবে তখন দেখব n এর মানটা লোয়েস্ট বা হাইয়েস্ট। তাই এটা লো আছে, এটা হাই আছে, তাই n এর মান হাইয়েস্ট হলে শক্তি হাইয়েস্ট হবে। তাহলে 6p এনার্জি বেশি 5d তুলনায়। তাই তো নিয়মটা ছিল যে n এর মান যত কম হবে ওই উপকের শক্তি তত কম হবে, আর m এর মান বেশি হলে ওর শক্তি বেশি হবে। 2 নম্বরটা দেখো 5f রয়েছে, মানে n = 5 আর l = 3, কারণ l = 3 হলে হেভ হয়। তাহলে এটা 8। 7p, তো n = 7 আর l = 1, 8। এখানে দুটো মানটা সমান, তো হাইয়েস্ট এনার্জি হবে n এর মান বেশি 7। তাহলে 7p হাইয়েস্ট এনার্জি 5f এর তুলনায়। তারপরে প্রশ্ন রয়েছে নিকেল 2+ আয়নে কতগুলি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। নিকেল 2+ আয়ন বলে দেওয়া আছে। এই নিকেল 2+ আয়নে কতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে। তো আমরা কি করে নিকেল 2+-এ ইলেকট্রন বিন্যাস তৈরি করতে হবে। দেখো এর ইলেকট্রন বিন্যাস কী হবে। প্রথম আমরা নিকেলে ইলেকট্রন কনফিগারেশন করে নিই। নিকেল হচ্ছে Z = 28, তো 1s, 2s, 2p, 3s, 3p, 3d, এরপরে 4s, 4p, 4d, 4f, এরকম হবে। তো 28, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 20 হয়ে গেল। 4s ফিল হওয়ার পর কী হবে? d ফিল হবে, 3d 8। তো নিকেল 2+ বলে দিয়ে আছে, তাহলে এটাকে সাজিয়ে নিই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d8 and 4s2। এরপর বাইরের উপকক্ষ থেকে ইলেকট্রন বর্জিত হবে। নিকেল 2+
ইলেকট্রন কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d8। 2+ মানে এখান থেকে দুটো ইলেকট্রন বর্জিত হয়েছে। এবার প্রশ্ন ছিল, দেখো অযুগ্ম ইলেকট্রন কতগুলি রয়েছে, অযুগ্ম ইলেকট্রন কতগুলি রয়েছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন বলতে কোথায় পাওয়া যাবে, যেখানে যে উপকূটির ইলেকট্রন সম্পূর্ণরূপে ফিল আপ নেই, তাহলে এখান থেকে কোনো অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে না, কারণ এই সমস্ত উপকে ইলেকট্রন দ্বারা ভর্তি আছে। তাহলে এখানে ইলেকট্রন ভর্তি নেই, সম্পূর্ণরূপে ভর্তি নেই, কারণ কি 3d10 হয়, সম্পূর্ণ ভর্তি মানে কি 3d10 হবে, দেখো কম আছে। তাহলে 3dটা আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসটা কি আছে। তাহলে এখন কক্ষকের ইলেকট্রন বিন্যাস দেখতে হবে, মানে হুন্ডের সূত্র অ্যাপ্লাই করতে হবে। 8 ইলেকট্রন, 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখো দুটি অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাচ্ছে, তো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হবে 2। এরপরে প্রশ্ন রয়েছে কোপার, ক্রোমিয়াম আর গ্যাডোলিনিয়ামে ইলেকট্রন বিন্যাস। তো কোপার এবং ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস আমি দেখিয়েছি। তো গ্যাডোলিনিয়াম 64 আছে, এর ইলেকট্রন বিন্যাসটা তৈরি করতে হবে। তাহলে গ্যাডোলিনিয়ামে ইলেকট্রন কনফিগারেশন কী হবে, জিডি, Z is equal to 64। তাহলে প্রথমে বিন্যাসটা করে নিই, 1s, 2s, 2p, তারপরে আসবে 3s, 3p and 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 6f। তাহলে তির্যক বরাবর ইলেকট্রন বিন্যাস ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাহলে 64 দেখো 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3p, তারপরে 4s, 3p6, 4s2, তারপরে 3d10 হবে, তারপরে 4p6 হবে, তারপরে 5s2, তারপরে 4d10 আসবে, তারপরে 5p6 হবে, 6s2। তাহলে দেখি কতগুলো ইলেকট্রন ফিল আপ হলো। এখানে হলে 20 হয়, 10, 30, 36, 38, 48, আর এখানে হবে 54, 56 হয়ে গেছে, 56। তারপরে কী হবে, 56-এর পরে এফে মোট 14টা ইলেকট্রন ভর্তি হয়। তাহলে দেখো 56 হয়ে গেছে, তাহলে এখানে 64 করতে হবে, তাহলে 8টা ইলেকট্রন আছে, তাহলে 4f-এ বাকি ইলেকট্রনটা চলে যাবে। তো 4f-এ 8টা ইলেকট্রন না হয়ে 4f7 হবে, 5d1 হবে। কেন এরকম হবে, কারণ দেখো 4f7 হলে হাফ ফিল হবে, কারণ এফ যে উপক তার 7টি কক্ষক থাকে, 7টি কক্ষ থাকে। যদি আমি 7টা ইলেকট্রন বসিয়ে দিই তাহলে ওই উপকক্ষটি স্টেবল হবে। তাহলে এটা এফ উপকক্ষ 4f, 7 ইলেকট্রন সালে দেখো হাফ ফিল হয়ে যাচ্ছে, হাফ ফিল। তাহলে হাফ ফিল্ড ইলেকট্রন কনফিগারেশন স্টেবল কত অর্থ হচ্ছে সুস্থিত। তো এই কারণে এদের ইলেকট্রন বিন্যাস হবে 4f7, 5d1। তাহলে দেখবো হাফ ফিল ইলেকট্রন বিন্যাসগুলো সুস্থিত হয়, মানে p3, p6 হাফ ফিল, ফুল ফিল, d5 হাফ ফিল, d10 ফুল ফিল, f7 হাফ ফিল, f14 ফুল ফিল। তাহলে এই সমস্ত ইলেকট্রন বিন্যাসগুলো স্টেবল হয়। তাহলে এখানে আমরা 4f7 বসালাম, 5d1 বসালাম। তাই এইটাও এক প্রকারের এক্সেপশনাল একটা কেস ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস হবে এটা, রাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।